হাই এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি জানি তোমরা প্রত্যেকেই আজকের এই ভিডিওটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে। ঠিকই ধরেছো, থাম্বনেল দেখে ঠিক বুঝে গেছো। তোমাদের একান্ত অনুরোধে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক দর্শনের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2025। সাজেশনটি দিয়ে আমাদের সাহায্য করেছেন দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতাপূর্ণ 100% কমন সাজেশন দিয়ে এসছেন এতদিন ধরে। ঠিক এবছরও 2025-এর ছাত্রছাত্রীদের জন্য আবারও সাজেশন দিয়ে আমাদের সাহায্য করেছেন গোকুল মাহাতো স্যার। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গোকুল মাহাতো স্যারকে, কারণ উনি এই সাজেশনটি দিয়ে সাহায্য না করলে হয়তো তোমাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পোস্ট করতে পারতাম না। তো উনি কিন্তু একদম দাগ নাম্বার ধরে ধরে, অর্থাৎ তোমাদের 8 মার্কসের যে 5টা বড় প্রশ্ন করতে হয়, 5টা দাগে 5টা বড় প্রশ্ন করতে হবে। তো কোন দাগে কোন প্রশ্ন আসতে চলেছে তারই কিন্তু একটা নিদর্শন একদম পরীক্ষা দিয়ে এসে শুধু সাজেশনের সাথে পুরো অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবে যে গোকুল মাহাতো স্যারের সাজেশন কতটা কথা বলে। তো চলো প্রথমেই আমরা দেখে নিচ্ছি একদম এ দাগে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। একদম এ দাগের প্রশ্নটা কিন্তু আমরা প্রত্যেকে একটু লক্ষ্য করব। দেখো কি বলেছে। 1 নম্বর একটা প্রশ্ন সাজেস্টিভ দিয়েছেন উনি, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো একদম কিন্তু 5-6টা স্টার দিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছো তো। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা দিয়ে দিয়েছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, গুণ পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিন্যাস করো এবং উদাহরণ দাও। দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে দেখে যাবে। এবং উনি আরেকটা দিয়েছেন, ব্যাপ্যতা বা পদের ব্যাপ্যতা কাকে বলে, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য আর কোন কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো। ব্যাপ্যতা বা পদের ব্যাপ্যতা কাকে বলে, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো। অথবা দিয়ে বলেছে ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। ওকে, এবং ইনি এই দুটোকে তো একদম স্টার 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 দিয়েই দিয়েছেন। তারপরেও যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো, 100-তে 100 পেতে চাইছো, তাদের জন্য কিন্তু অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে প্রশ্নটা, নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য, এবং ওর সাথে দিয়েছে নিরপেক্ষ বচনের সংযোগের ভূমিকা। নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য, ওর সাথে নিরপেক্ষ বচনের সংযোগের ভূমিকা। ওকে, এটা কিন্তু একটা অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে। তবে উনি কিন্তু একটা কোট বলেই দিয়েছেন, কি বলেছেন, যারা পরীক্ষায় লজিক করবে তাদের এই প্রশ্নগুলো না পড়লেও হবে। মানে তোমরা যারা লজিক করতে চাইছো, লজিকের পার্টটা, তারা কিন্তু এই প্রশ্নগুলো না দেখলেও চলবে। তাদের জন্য থাকছে নিম্নলিখিত বাক্যগুলির তর্কবিদ্যা সম্মত আকারে বা আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে গুণ পরিমাণ নির্ণয় করো। ওকে, স্যার কিন্তু তোমাদের যেভাবে গাইড করছেন, যেভাবে বলে দিয়েছেন, ঠিক সেইভাবে তোমরা এই স্যারের কথাগুলো মেনে চলো, দেখবে পরীক্ষাতে কিন্তু অল্প পড়ে পুরো ঝাক্কা নাম্বার তুলে নিতে পারবে। ওকে, চলে আসছি। দেখো এখানে তারপরে বি দাগে কি দিয়েছে। 1 নম্বর, আবর্তন কাকে বলে, উদাহরণসহ আবর্তনের নিয়মগুলি লেখো। এ ই আই ও বচনগুলির আবর্তনের উদাহরণ দাও। একদম কিন্তু দেখো 4-5টা স্টার দেওয়া রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আবর্তন কাকে বলে, উদাহরণসহ আবর্তনের নিয়মগুলি লেখো। এ ই আই ও বচনগুলির আবর্তনের উদাহরণ দাও। 2 নম্বর একটা কোয়েশ্চেন কি দিয়েছে, বিবর্তন কাকে বলে, উদাহরণসহ বিবর্তনের নিয়মগুলি লেখো। 3 নম্বর, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, এইটা একটা। 4 নম্বর দিয়েছে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, ওর সাথে আছে এ বচনের সরল আবর্তন কি সম্ভব। 5 নম্বর দিয়েছে কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব, উদাহরণ সহ আলোচনা করো। এই যে বি দাগে কিন্তু এই 5টা প্রশ্ন স্যার তোমাদের জন্য বলেই দিয়েছেন। তবে এরই সাথে কিন্তু স্যার একটা কোড বলেছেন, যে সকল ছাত্রছাত্রী লজিক করবে তারা এই অধ্যায় থেকে আবর্তন ও বিবর্তন, তারপর বলেছে আবর্তনের বিবর্তন, তারপর বলেছে বিবর্তনের আবর্তন, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। যারা লজিক করবে তারা কিন্তু অবশ্যই আবর্তন ও বিবর্তন, আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে বলেছে। সাথে আবর্তন করো ও বিবর্তন করো, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। মানে আবর্তন করতে বললো হয়তো, তার সাথে হয়তো বিবর্তন করতে বললো, ঠিক আছে, এইভাবে।
ওকে, মানে যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলে থাকি আর কি। চলে আসছে পরেরটা, সি দাগের প্রশ্ন। দেখো সি দাগে কি বলেছে, বলছে এই দাগে যুক্তির বৈধতা বিচার করতে হয় ও তাদের মূর্তি সংস্থান নির্ণয় করতে হয়। যারা নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করবে না তাদের জন্য নিম্নলিখিত টিকাগুলি পড়তে হবে। মানে বুঝতে পারলে তো, স্যার কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা বলে দিয়েছেন। কি বলেছেন, এই দাগে যুক্তির বৈধতা বিচার করতে হয় ও তাদের মূর্তি সংস্থান নির্ণয় করতে হয়, তবে যারা নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করবে না তাদের জন্য নিম্নলিখিত টিকাগুলি পড়তে হবে। কি কি সেই টিকা? দেখো 1 নম্বর বলেছে চারিপদ ঘটিত দোষ, মানে হচ্ছে চতুষ্পদ ঘটিত দোষ। 2 নম্বর বলেছে অবৈধ পক্ষ দোষ। 3 নম্বর বলেছে অবৈধ সাধ্য দোষ। 4 নম্বর বলেছে অব্যাপ্য হেতু দোষ। 5 নম্বর বলেছে নয়ের্থক আশ্রয় বাক্যজনিত দোষ। এই যে 5টা টিকা, এই 5টা টিকা কিন্তু খুব ভালো করে পড়বে। তারপর চলে আসছি আমরা ডি দাগের প্রশ্ন। 4 নম্বর দাগ, মানে ডি নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো কি বলেছে, মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। কি কি পড়তে হবে, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা। 2টি সুবিধা 2টি অসুবিধা, একদম 99% শিওর কিন্তু চলে এসছে, এটা স্যার বলেই দিচ্ছে। মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। ওকে, তারপরে 2 নম্বর বলছে মিলের সংযুক্ত, মিশ্র, যুগ্ম, তারপর অন্যই ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। ওকে, 2 নম্বরটাও কিন্তু ভালো করে দেখবে, মিলের সংযুক্ত পদ্ধতি বা মিশ্র পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি বা অন্যই ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করতে বলছে। এটাও কিন্তু 99% বলে দিয়েছে। অথবা দিয়ে দিয়েছে যেখানেই জলাভূমি সেখানেই মশা, আবার যেখানে জলাভূমি নেই সেখানে মশাও নেই, অতএব জলাভূমি হলো মশার কারণ। এই যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করো। ওকে, এর সাথে দেখো আরেকটা বলেছে বিরাট কোহলি যখনই ভারতীয় দলে খেলেন তখনই ভারত জয়লাভ করে, কিন্তু যখন তিনি খেলেন না তখন ভারত পরাজিত হয়। অতএব বিরাট কোহলির খেলায় ভারতের জয়ের কারণ। এই যুক্তিটির ক্ষেত্রে মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। তো ব্র্যাকেটে দেখো বলেই দিয়েছে চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা, অসুবিধা। ওকে, তারপরে দেখো বলেছে মিলের পদ্ধতি 2টো থাকবে, যে কোনো একটা করতে হবে। মিলের 2টো পদ্ধতি থাকবে, যে কোনো একটা করতে হবে। বুঝতে পেরেছ? প্রয়োজন পড়লে কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। চলে আসছি আমরা 5 নম্বর দাগ। 5 নম্বর দাগে কি আসতে চলেছে, বলছে এই দাগে আরোহ যুক্তির বিচার ও দোষ থাকলে তা উল্লেখ করো। এই দাগে কি থাকে, আরোহ যুক্তির বিচার ও দোষ থাকলে তা উল্লেখ করো, অথবা টিকা লেখো। তো টিকা যদি লেখো তাহলে কি লিখবে, 1 নম্বরে দেখো কি বলেছে অপ্রাসঙ্গিক বা অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। 2 নম্বর বলেছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, একদম 4টা-5টা স্টার দেওয়া রয়েছে। 3 নম্বরে রয়েছে মন্দ উপমা যুক্তি বা মন্দ উপমা দোষ, এটাও কিন্তু একদম 4-5টা স্টার রয়েছে। 4 নম্বরে বলেছে অপর্যবেক্ষণ দোষ। 5 নম্বরে বলেছে অবৈধ সামান্যীকরণ দোষ, এটাও কিন্তু একদম বহু স্টার রয়েছে। তারপরে 6 নম্বরে বলেছে অতিরিক্ত, এটা একটা বহু কারণবাদ। মানে উপরের 5টা খুব ভালো করে দেখবে, তারপরে যদি তোমাদের এই 5টা রেডি হয়ে যায় বা রেডি থাকে তাহলে কিন্তু 6 নম্বরে অতিরিক্ত যেটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই একটু দেখে রাখো, বহু কারণবাদ। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল 5টা দাগে কি ধরনের প্রশ্ন বা কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো থাকবে সেটারই কিন্তু একটা নিদর্শন। একদম গোকুল স্যার খুব সুন্দর করে তোমাদের জন্য লিখে দিয়েছেন। তবে তোমাদেরকে একটা কথা বলবো, আমার যেহেতু তোমরা প্রত্যেকেই জানো আমি এডুকেশনের শিক্ষক, দর্শনের শিক্ষক নই, তবে হয়তো কোথাও আমার উচ্চারণ মিস্টেক হতে পারে বা কিছু বলতে গিয়ে আমার ভুল হতে পারে, তো সেটার জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী। তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফটাই স্ক্রিনের সামনে শো করলাম। আমি চাইলে ভিডিও আকারেও বলতে পারতাম, ওই জন্য স্ক্রিন রেকর্ড করেই তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম সম্পূর্ণ সাজেশনের পিডিএফটি। পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে ডাউনলোডও করে নিতে পারবে বা আমি গ্রুপগুলোতেও পাঠিয়ে দেবো। ওকে, তো আপাতত তোমরা এখান থেকেও দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা তোমাদের কাছে রেডি থাকলে অবশ্যই রেডি করে নাও, বা যদি তোমাদের কোনো প্রশ্ন রেডি না থাকে তাহলে তোমরা তোমাদের গৃহশিক্ষক বা যেখানে যেভাবে ক্লাস করেছো, অনলাইন শিক্ষক, অফলাইন শিক্ষক, সেখান থেকে সেই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তোমরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলোও বুঝে নাও বা নিয়ে নাও নোটস আকারে। এবং হাতে 2টো দিন রয়েছে, আজকে এবং কালকে, ভালো করে রেডি করে পরীক্ষাতে পুরো আগুন জ্বালিয়ে চলে এসো। একদম এডুকেশন পরীক্ষা যেভাবে ফাটিয়েছো ঠিক একই রকমভাবে ফিলোসফি পরীক্ষাটাও কিন্তু ফাটাফাটি হবে। আমার দীর্ঘ বিশ্বাস তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ওকে, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো সাজেস্টিভ কোনো ভিডিও নিয়ে বা কোনো নোটস নিয়ে। আপাতত এগুলো খুব ভালো করে তোমরা রেডি করো। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।